যে বিশ্বাস এক নিমেষে সব সম্পর্ক ধুলোয় মিশিয়ে দিয়েছিল, আজ সেই বিশ্বাসের জোরেই জেলের শিকারে বন্দী কুচক্রী বনলতা। কিন্তু জেলখানা থেকেও সে যে ভয়ঙ্কর প্রতিশোধের জাল বুনছে, তা কি সর্বস্ব কেড়ে নেবে লাজু আর অনুভবের, নাকি ভালোবাসার এই নতুন লড়াইয়ে ধ্বংস হয়ে যাবে পুরো সেনগুপ্ত পরিবার? জানতে চোখ রাখুন আজকের সম্পূর্ণ পর্বে। লাজু সেদিন ছোট ট্রলি ব্যাগ হাতে নিয়ে যখন সেনগুপ্ত বাড়ির মূল ফটক পেরিয়ে রাস্তায় এসে দাঁড়াল, তখন সকালের সোনালি রোদ এসে তার মুখে পড়ল। অনুভব তার পেছনে কিছুটা দূর পর্যন্ত এগিয়ে এসেও আর সামনে এগোতে পারেনি, কারণ সে জানত লাজুর এই চলে যাওয়ার পেছনে তার নিজেরই ভুলের খেসারত জড়িয়ে আছে। পুলিশ বনলতা এবং তার মাকে হাতকড়া পরিয়ে ভ্যানে তুলে নিয়ে চলে গেল। বনলতার বাবা লজ্জায় মাথা নিচু করে অনেক আগেই সে স্থান ত্যাগ করেছিলেন। সেনগুপ্ত বাড়িতে তখন এক অদ্ভুত নীরবতা নেমে এল। অনুভবের মা ড্রয়িং রুমের সোফায় বসে বারবার কেঁদে চলেছেন। তার কেবলই মনে হচ্ছে নিজের হাতের তৈরি করা ভুলের আগুনে সে নিজের ছেলেকে পুড়িয়ে মারতে বসেছিল। জেঠু তাকে শান্ত করার চেষ্টা করতে করতে বললেন, কেঁদে আর কি লাভ বলো, আমরা সবাই তো অন্ধের মতো বিশ্বাস করেছিলাম এক প্রতারককে, আর যে মেয়েটা সত্যি বারবার আমাদের বাঁচানোর চেষ্টা করল তাকেই আমরা তিল তিল করে কষ্ট দিলাম। বলরাম আর সিঞ্জিনিও চুপচাপ একপাশে দাঁড়িয়েছিল। সিঞ্জিনি দীর্ঘশ্বাস ফেলে বলল, লাজু যদি সেদিন পুলিশ অফিসারদের সামনে এসে ওই পেনড্রাইভটা না তুলে দিত, তবে আজ অনুভবদার জীবনটা সত্যি চিরতরে নষ্ট হয়ে যেত। বলরাম ঘাড় নেড়ে সায় দিয়ে বলল, ঠিক বলেছিস চিঞ্জিনি, মানুষ ভুলের ওপর বেঁচে থাকে, কিন্তু কিছু ভুল এতটাই ভয়াবহ হয় যার মাসুল সারা জীবন ধরে দিতে হয়। অনুভব নিজের ঘরে চুপচাপ বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরে শূন্য রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে লাজুর সেই আত্মসম্মানে ভরা দীপ্ত মুখটি। লাজু আজ চলে গেছে, কিন্তু সে যাওয়ার সময় অনুভবকে এমন একটা শিক্ষা দিয়ে গেছে যা সে সারা জীবনেও ভুলতে পারবে না। ওদিকে পুলিশ ভ্যানে ওঠার সময় বনলতা চিৎকার করে বলেছিল, লাজু, তুই আমার সর্বস্ব কেড়ে নিলি, এর বদলা আমি তোকে একদিন ঠিক নেব। কিন্তু সেই হুমকির আর কোনো দাম রইল না, কারণ আইনের জালে বনলতা এখন পুরোপুরি জড়িয়ে গেছে। থানা থেকে কিছু দূর যাওয়ার পর পুলিশ অফিসার যখন বনলতাকে জেরা শুরু করল, তখন বনলতা বুঝতে পারল সে এবার সত্যি বিপদে পড়েছে। তার মা তো ভয়ে অজ্ঞান হওয়ার উপক্রম হয়েছিল, কারণ ডক্টর দত্ত পুলিশের কাছে সমস্ত সত্য স্বীকার করে নিয়েছিলেন যে বনলতা তাকে কিভাবে ব্ল্যাকমেল করে ওই ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি করিয়েছিল। ডক্টর দত্ত নিজেই বাঁচার জন্য বনলতার সব গোপন চক্রান্তের কথা পুলিশের সামনে ফাঁস করে দিয়েছিলেন। ফলে বনলতার আর বাঁচার কোনো রাস্তা খোলা রইল না। কোর্টে তোলার পর বিচারক সমস্ত প্রমাণ ও ডক্টর দত্তের জবানবন্দি দেখে বনলতার জামিনের আবেদন সরাসরি খারিজ করে দেন এবং তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বনলতা জেলে বসে প্রতিদিন নতুন নতুন প্রতিশোধের আগুন জ্বালাতে থাকে। সে বুঝতে পারে তার এই সর্বনাশের মূলে একমাত্র লাজু, তাই সে জেলের ভেতর থেকেই কোনো গোপন উপায়ে বাইরে তার কোনো পুরনো সহযোগীর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, যাতে লাজুকে যে কোনো মূল্যে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়। এদিকে লাজু সেনগুপ্ত বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যায় তার এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। পিসিমা লাজুকে দেখে প্রথমে অবাক হলেও তার সব কথা শোনার পর তাকে বুকে জড়িয়ে ধরেন। পিসিমা সান্ত্বনা দিয়ে বলেন, দেখ মা, সত্যের জয় সব সময় হয়, আজ তুই তোর আত্মসম্মান ফিরে পেয়েছিস, এটাই সবচেয়ে বড় কথা। লাজু ব্যাগটা একপাশে রেখে নিজের পড়াশোনা এবং ভবিষ্যতের কথা ভাবতে শুরু করে। সে মনে মনে ঠিক করে সে আর কারো করুণার পাত্রী হয়ে বাঁচবে না। সে নিজের পায়ে দাঁড়াবে, একটা চাকরি বা ভালো কোনো কাজের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করবে। কয়েকদিন কেটে গেল। সেনগুপ্ত বাড়ির পরিবেশ ধীরে ধীরে একটু বদলাতে শুরু করল। অনুভব অফিসে যাওয়া বন্ধ করে সারাদিন নিজের ঘরে বসে থাকে। সে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে, তার মুখে কোনো কথা নেই। সে কেবল লাজুর সেই শেষ কথাটা বারবার মনে করে যে কিছু সম্পর্কের টান দূরে থেকেও থেকে যায়। অনুভব বুঝতে পেরেছিল লাজু আর কোনো দিন এই বাড়িতে ফিরে আসবে না, কিন্তু তার মন লাজুকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারছে না। অনুভবের মা ছেলের এই অবস্থা দেখে প্রতিদিন রাতে চোখের জল ফেলেন। তিনি জেঠুকে বলেন, আমি কি আর কোনোদিন লাজুকে আমাদের পরিবারে ফিরিয়ে আনতে পারবো না? জেঠু গম্ভীর হয়ে বলেন, এত সহজ নয় বৌমা, লাজুর আত্মসম্মানে যা আঘাত আমরা দিয়েছি তা সহজে মুছে যাওয়ার নয়। তবুও যদি ভাগ্য আমাদের সাথে থাকে তবে হয়তো কোনোদিন আবার দেখা হতে পারে। একদিন সকালে অনুভব নিজের হাতে একটা ফাইলপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হয়। সে সিদ্ধান্ত নেয় সে আর চুপচাপ বসে থাকবে না, সে লাজুর সাথে দেখা করবে এবং তার কাছে ক্ষমা চেয়ে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবে। অনুভব প্রথমে লাজুর পিসিমার বাড়ির ঠিকানা জোগাড় করে, সেখানে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে লাজু আজ সকালেই একটা ইন্টারভিউর জন্য শহরের অন্য প্রান্তে একটা বড় অফিসে গেছে অনুভব, আর এক মুহূর্তও নষ্ট না করে দ্রুত সেই অফিসের উদ্দেশ্যে রওনা দেয়।
ওদিকে জেলে বনলতা তার এক বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে বাইরে লোক লাগিয়ে লাজুকে অপহরণ করার বা তার পথ আটকে দেওয়ার এক ভয়ঙ্কর চক্রান্ত পাকাতে শুরু করে। বনলতা সেই পুরনো ক্যাশিয়ার বা পাহারাদার গোছের এক লোক বাইরে থেকে সমস্ত পরিকল্পনা করতে থাকে। সে খোঁজখবর নিতে শুরু করে লাজু এই মুহূর্তে কোথায় আছে। লাজু ইন্টারভিউ দিয়ে যখন ওই বড় অফিস বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে, তখন তার মুখে এক সফলতার মিষ্টি হাসি ঝিলিক দিয়ে ওঠে। সে ইন্টারভিউ খুব ভালো দিয়েছে এবং সে নিশ্চিত যে সে এই চাকরিটা পেয়ে যাবে। লাজু যখন ফুটপাত দিয়ে হেঁটে বাসের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি তার সামনে এসে সল্লাক শব্দে থেমে যায়। গাড়ি থেকে দুজন অপরিচিত লোক নেমে এসে লাজুর হাত ধরে জোর করে গাড়ির ভেতরে তোলার চেষ্টা করে। লাজু চিৎকার করে ওঠে। সে বলে, আপনারা কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে। কিন্তু সেই লোকগুলো লাজুর কোনো কথা না শুনে তাকে গাড়ির ভেতর জোর করে ঢুকিয়ে ফেলার উপক্রম করে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা তীব্র গলার আওয়াজ ভেসে আসে, হাত বাড়াবি না বলছি, ছেড়ে দে ওকে। ওই লোকগুলোর দিকে রাগে উন্মত্ত হয়ে ছুটে আসে অনুভব নিজের সমস্ত শক্তি দিয়ে ওই লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। সে এক একটা ঘুষি মারতে শুরু করে। লোকগুলোর সাথে অনুভবের তীব্র ধস্তাধস্তি শুরু হয়। শহরের ব্যস্ত রাস্তায় এই হুলুস্থুল কাণ্ড দেখে আশপাশের লোকজন ছুটে আসে, ভিড় জমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে সেই গুন্ডা প্রকৃতির লোকগুলো আর রিস্ক না নিয়ে গাড়িতে উঠে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। অনুভব হাঁপাতে হাঁপাতে লাজুর সামনে গিয়ে দাঁড়ায়। তার জামাকাপড় ধুলোয় ময়লা হয়ে গেছে, কপালে ঘামের ফোঁটা জমছে। অনুভব কাঁপা কাঁপা গলায় বলে, লাজু, তুমি ঠিক আছো তো? লাজু সামান্য ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে অনুভবের দিকে তাকায়। তার চোখে তখন এক গভীর বিস্ময় আর অদ্ভুত আবেগ ভেসে ওঠে। লাজু খুব শান্ত গলায় বলে, আপনি এখানে কেন এলেন অনুভবদা? কেন আমার পিছু নিলেন? অনুভব হাঁপাতে হাঁপাতে লাজুর হাত ধরতে গিয়েও হাতটা নামিয়ে নেয়। সে অপরাধীর মতো মাথা নিচু করে বলে, আমি তোমার পিছু নিইনি লাজু, আমি কেবল তোমাকে হারানোর ভয় প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছিল। আজ বুঝলাম বনলতা জেলের ভেতরে থেকেও তোমার উপর নজর রাখছে। সে তোমাকে কোনো দিন শান্তিতে থাকতে দেবে না। লাজু একটু মৃদু হেসে বলে, বনলতা দিদি কি চায় তাতে আমার কিচ্ছু যায় আসে না অনুভবদা। আমি আজ নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি আর সেই আগের অবলা লাজু নই যে সবার ভয়ে লুকিয়ে বাঁচবে। আমি নিজের লড়াই নিজে লড়তে জানি। অনুভব আবেগপ্রবণ হয়ে বলে, জানি লাজু, তুমি অনেক শক্তিশালী, কিন্তু আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারছি না। আমি আজ এসেছি তোমার কাছে সব স্বীকার করতে। তুমি আমার ভুলের খেসারত দিয়েছ ঠিকই, কিন্তু আমি আমার বাকি জীবনটা তোমার পায়ের কাছে সঁপে দিয়ে এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। লাজু অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। সে দূরে আকাশের দিকে একবার তাকায়, তারপর অনুভবের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, অনুভবদা, ক্ষমা আপনি অনেক আগেই পেয়ে গেছেন, কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যা একবার ভেঙে গেলে তার উপর আর নতুন মহল তৈরি করা যায় না। আপনি আপনার পরিবারকে নিয়ে নিজের মতো ভালো থাকুন, আমাকে আমার নিজের মতো বাঁচতে দিন। এই বলে লাজু আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে সামনের একটি বাসে উঠে পড়ে। বাসটি স্টার্ট নিয়ে চোখের নিমিষে দূরে মিলিয়ে যায়। অনুভব স্থবির হয়ে রাস্তায় একা দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল রোদ এসে শুকিয়ে যায়, কিন্তু তার বুকের ভেতর এক অদ্ভুত সংকল্প জন্ম নেয়। সে বুঝতে পারে লাজুকে সে ভালোবাসায় জয় করতে পারেনি ঠিকই, কিন্তু লাজুর এই স্বাধীন আর শক্তিশালী সত্তা তাকে এক নতুন মানুষে পরিণত করেছে। সে ঠিক করে সে শুধু লাজুর সুরক্ষার জন্য দূরে থেকে পাহারা দিয়ে যাবে, আর একদিন নিজের সমস্ত পরিবর্তন প্রমাণ করে লাজুর মন জয় করেই ছাড়বে। সেদিন বিকেলে সেনগুপ্ত বাড়িতে ফিরে ববুভোগ যখন মায়ের সামনে দাঁড়ায়, তখন তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের দীপ্তি ফুটে ওঠে। মা অবাক হয়ে ছেলেকে দেখে বুঝতে পারেন তার ছেলে আর আগের মতো ভেঙে পড়া মানুষ নেই। সে এখন সব ঝড় মোকাবেলা করার জন্য পুরোপুরি প্রস্তুত। ওদিকে জেলের অন্ধকুঠুরিতে বসে বনলতা যখন খবর পায় যে তার গুন্ডারা লাজুকে ধরতে ব্যর্থ হয়েছে, তখন সে রাগে দেওয়ালে মাথা কুটতে থাকে। সে বিড়বিড় করে বলতে থাকে, লাজু, তুই বেঁচে গেলি, কিন্তু আমার এই প্রতিশহে লাদন কোনোদিন নিববে না। পরবর্তী দিনগুলোতে শহরে এক নতুন পরিস্থিতির সূচনা হয়। লাজু তার নতুন চাকরিতে যোগ দেয় এবং নিজের কর্মদক্ষতায় খুব দ্রুত সবার নজর কাড়ে। অফিস তাকে একটি বিশেষ প্রজেক্টের দায়িত্ব দেয়, যে প্রজেক্টের সাথে অনুভবের কোম্পানিরও একটা ব্যবসায়িক যোগসূত্র রয়েছে। কিসমত বা ভাগ্যের এমন এক পরিহাসে দুদিন বাদেই যখন দুই কোম্পানির মিটিং বসে, তখন কনফারেন্স রুমে অনুভব আর লাজু মুখোমুখি এসে দাঁড়ায়। অনুভব টেবিলে প্রজেক্টের ফাইল রাখতে গিয়ে লাজুকে সামনে দেখে ছুনকে যাক। লাজু সামান্য আশ্চর্যান্বিত হয়েও নিজেকে খুব দ্রুত সামলে নেয়। সে পেশাদারি গলায় বলে, নমস্কার স্যার, আমাদের প্রজেক্টের এই নতুন রূপরেখাটা একবার দেখে নেবেন কি?
অনুভব লাজু সেই আত্মবিশ্বাসী রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই লাজু সেই আগের কান্নাকাটি করা লাজু নয়, এ এক নতুন যুগের স্বাধীন নারী, যার পায়ের নিচে নিজের মাটি শক্ত হয়ে তৈরি হয়েছে। মিটিং শেষে সবাই যখন রুম থেকে বেরিয়ে যায়, তখন লাজু তার ফোল্ডার গুছিয়ে ওঠার সময় অনুভব টেবিলের কাছে এসে খুব নিচু গলায় বলে, তোমার এই নতুন রূপ দেখে আমি সত্যিই গর্বিত লাজু। লাজু ফাইলটা বুকে জড়িয়ে ধরে এক চিলতে মিষ্টি হেসে জবাব দেয়, মানুষ যখন নিজের ছাই থেকে নিজে ঘুরে দাঁড়ায় তখন তার এই রূপটাই স্বাভাবিক অনুভবদা। এরপর কাজের সূত্রে তাদের প্রায়ই দেখা হতে শুরু করে। প্রতিদিনের এই ছোট ছোট দেখাগুলো তাদের দূরত্বটাকে আস্তে আস্তে কমিয়ে আনতে থাকে। কিন্তু তাদের এই শান্ত সম্পর্কে আবার নতুন করে কোনো ঝড় আসার আগেই বাতাসে গুঞ্জন উঠতে শুরু করে যে বনলতা জেল থেকে নাকি জামিন পাওয়ার জন্য এক বিশাল মাপের প্রভাবশালী উকিল নিয়োগ করেছে, এবং সে জেলের বাইরে বেরিয়ে আসার পর আরও বড় কোনো নাশকতার ছক কষছে। সেনগুপ্ত পরিবার তখনও এই আশঙ্কার কথা পুরোপুরি জানে না। একদিন সন্ধ্যায় লাজু যখন অফিস থেকে একা একা বাসায় ফিরছিল, তখন রাস্তার মোড়ে হঠাৎ করেই একটা সন্দেহজনক গাড়ি তার পথ আটকে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে কে যেন নেমে আসে। লাজু চমকে পেছনে ফিরে তাকাতে গিয়ে দেখে অন্ধকার গলির ভেতর থেকে এক দীর্ঘ ছায়া তার দিকে এগিয়ে আসছে। লাজু বুঝে উঠতে পারে না যে এই বিপদ কার তরফ থেকে আসছে। সে জোরে চিৎকার করার চেষ্টা করতেই কেউ পেছন থেকে তার মুখে হাত চাপা দিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তেই রাস্তার ঠিক মোড় ঘুরে একটা উজ্জ্বল হেডলাইটের আলো এসে পড়ে সেই অন্ধকার গলির ওপর, আর দেখা যায় অনুভব নিজের গাড়ি থেকে সজোরে নেমে লাজুখানা বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। অনুভবের এই অসম সাহসী রূপ দেখে সেই আক্রমণকারী লোকগুলো ঘাবড়ে যায় এবং দ্রুত গাড়িতে উঠে আবার অন্ধকারে পালিয়ে যায়। অনুভব হাঁপাতে হাঁপাতে লাজুকে জড়িয়ে ধরে বুকে টেনে নেয় আর উদ্বেগের সাথে বলে, তুমি ঠিক আছো তো লাজু? লাজু অনুভবের বুকের ভেতর থেকে নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে তার চোখের দিকে তাকিয়ে দেখে সেখানে কোনো ভনিতা নেই, কেবল এক বুক ভালোবাসা আর সত্যিকারের সুরক্ষার তাগিদ রয়েছে। লাজুর গলা দিয়ে তখন আর কোনো কঠিন কথা বের হয় না। সে শুধু অনুভবের কাঁধে মাথা রেখে আস্তে করে বলে, অনুভবদা, আমার ভয় কাটানোর জন্য বুঝি তুমি সবসময় এভাবে আমার ছায়া হয়ে পেছনেই ছিলে? অনুভব লাজুর মাথা হাত বুলিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলে, যতক্ষণ আমার শ্বাস চলছে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ছোঁয়া তো দূর, তোমার গায়ে একটা আঁচড়ও বসাতে পারবে না। ঠিক তখন দূরে কোনো এক অন্ধকার ঘরের জানালায় দাঁড়িয়ে বনলতা এই দৃশ্য দেখে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, তোরা দুজনে মিলে যতই নাটক করিস না কেন, শেষ হাসি আমিই হাসব। এই বলে বনলতা এক কুটিল হাসিতে ফেটে পড়ে এবং পরবর্তী ভয়ঙ্কর খেলার ছক কষতে শুরু করে, যার পরিণতি কি হবে তা জানতে দর্শকদের আরও একটু অপেক্ষা করতে হয়।